হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো এই ভিডিও থেকে আমরা নিউ একটা টপিক শেখা শুরু করব, যেটা হচ্ছে রিকারশন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে রিকারশন কেন শিখবো? এইটা আসলে ইউনিভার্সিটির ডিএসএ কোর্সে আমাদেরকে কিভাবে হেল্প করবে? ঠিক আছে, তো বিষয়টা খুবই সিম্পল। আমাদের ডিএসএ তে অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন গ্রাফ ট্রাভার্সাল, ফ্রি ট্রাভার্সাল, ঠিক আছে? এরকম অনেকগুলো পোর্শনে আমাদের রিকারশনটা অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করে। ওকে, মানে ওই প্রবলেম গুলা বা ওই অ্যালগোরিদম গুলা আপনি মেইনলি রিকারশনের মাধ্যমেই সলভ করবেন। ঠিক আছে, এখন যদি আপনার রিকারশনের নলেজটা খুব ভালো করে ক্লিয়ার থাকে বা ফাউন্ডেশনাল নলেজটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি ওই জিনিসগুলো খুব ভালো বুঝবেন। তো অ্যাজ এ রেজাল্ট আপনি ডিএসএ তো ভালো করতে পারবেন, রাইট? তো এই কারণে আমাদের মেইনলি রিকারশনটা বুঝতে হবে, বা রিকারশনের যে ফাউন্ডেশনাল নলেজটা আছে সেটা ক্লিয়ার থাকা লাগবে। ওকে, তাই আমরা এই ভিডিও থেকে পরবর্তী কয়েকটা ভিডিওতে রিকারশনের যে ফেমাস কিছু প্রবলেম আছে ওগুলো সলভ করার মাধ্যমে রিকারশনের ফাউন্ডেশনাল নলেজটা ক্লিয়ার করব। তো প্রবলেম সলভ করা মিনস এইটা না যে আমরা আসলে মানে কোড করা শুরু করব বা এরকম কিছু না। আমরা ধরেন এই যে আমরা যেখানে প্রবলেমগুলো অ্যাজ ইউজুয়াল দেখি, ধরেন হোয়াইট বোর্ড বা ডিজিটাল বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেটাই বলেন না কেন, এখানে আমরা প্রবলেমগুলার সুডো কোড থেকে আমরা দেখবো যে ওইখানে রিকারশনটা কিভাবে এক্সিকিউট হইতেছে বা রিকারশন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে। ঠিক আছে, ডেফিনেটলি তো প্রথমে প্রবলেম সলভের যেই মেইন আইডিয়াটা আছে সেটা আমরা কিছুটা ক্লিয়ার করব। দেন আমরা যেটা মেইনলি যে জায়গাতে আমরা মেইনলি ফোকাস করব সেটা রিকারশন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে। ওকে, আর আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেগুলো খুবই বেসিক এবং খুবই ফেমাস প্রবলেম। সো ওগুলাতে আমাদের অনেক বেশি, মানে এমন না যে অনেক হার্ড প্রবলেম, ওইরকম কিছুই না, খুবই সিম্পল, ইজি এবং ফেমাস আমরা কিছু প্রবলেম সলভ করব। এবং সলভ মানেও এইটা না যে আমরা আসলে এ টু জেড কোড ধরে ধরে ওইভাবে সলভ করব, ওইটা না। আমরা যে সুডো কোড থেকে প্রথমে আইডিয়াটা ক্লিয়ার করব, দেন আমাদের সুডো কোড থেকে আমরা দেখবো যে রিকারশন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে, মেইনলি রিকারশনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে বা কাজ করতেছে। ওকে, সো প্রথমত তাইলে আমাদের বুঝতে হবে যে রিকারশনটা কি। ঠিক আছে, রিকারশন বলতে কি বোঝায়? সো রিকারশন বলতে যেটা বোঝায় যে যেই ফাংশন নিজেই নিজেকে কল দিতে পারবে, যেই ফাংশন নিজেই নিজেকে কল করে তাকেই একটা রিকারসিভ ফাংশন বলা হয়। ওকে, সো তাহলে এখন কোশ্চেন আসতে পারে, আচ্ছা তাহলে এই কলটা কতদিন পর্যন্ত চলবে বা কোন মোমেন্ট পর্যন্ত চলবে, রাইট? মানে আজীবন তো সে কল দিতে থাকবে না, তাই না? তখন তো সেটা একটা ইনফাইনাইট টাইম বা সিচুয়েশন চলে আসবে, রাইট? এন্ড সেটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। ওকে, সো তাহলে এই ডেফিনেশনে আমাদের এডিশনালি আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা যেই ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে তাকে রিকারসিভ ফাংশন বলা হয়। তবে প্রতিটা রিকারসিভ ফাংশনে অবশ্যই একটা বেস কেস থাকা লাগবে, একটা বেস কন্ডিশন থাকা লাগবে, যেইটা ট্রিগার হলে আমাদের রিকারসিভ ফাংশনটা টার্মিনেট হওয়া শুরু হবে। ঠিক আছে, এইটা একটা রিকারসিভ ফাংশনের ডেফিনেশন। ওকে, সো আমরা যখন এক্সাম্পল গুলো দেখবো বা ওই প্রবলেমগুলো সলভ করবো বা আমাদের যখন আমরা রিকারশন গুলো ট্রেস করা শুরু করবো তখন আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওতে আমরা প্রথমে খুব ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করব, যেটা জাস্ট আমাকে একটা ভ্যালু এন দিয়ে দিবে, আমাকে 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করতে হবে। ঠিক আছে, 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট করতে হবে। এখন এইটা আমি রিকারশনের মাধ্যমে কিভাবে করতে পারি? ঠিক আছে, লুপ দিয়ে তো আপনাদের সাথে সাথে হয়তো অনেকের মাথায় আইডিয়াটা চলে আসছে, জাস্ট আমরা একটা লুপ চালাই দিলেই হয়ে গেল, 1 থেকে এন পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। বাট রিকারশন দিয়ে আমরা কিভাবে করব এবং সেইটার সলিউশনটা খুবই সোজা, বাট আমাদের মেইন পয়েন্টটা যেখানে থাকবে সেটা রিকারশন ট্রিটা ট্রেস করা, রিকারশন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা প্রপারলি বোঝা। ওকে, সো এই প্রবলেমটার সলিউশন অনেকটা এরকম হবে। সো আমরা এই জিনিসটা প্রপারলি বুঝবো, সো চিন্তার কিছু নাই যেখানে কিভাবে কি কাজ করতেছে। ঠিক আছে, সো আপনি জাস্ট একটা ফাংশন চিন্তা করে নিতে পারেন এবং সিনটেক্স হিসেবে আপনি C++ এর সিনটেক্স চিন্তা করতে পারেন। ওকে, সো আমরা একটা ফাংশন লিখলাম যেটা প্রিন্ট ফাংশন। এই ফাংশনটা কিছুই রিটার্ন করতেছে না এবং এই ফাংশনে আমরা প্যারামিটার একটা প্যারামিটার হিসেবে একটা ভ্যালু এন নিচ্ছি। ঠিক আছে,
একটা ভ্যালু n নিচ্ছি এবং এখানে একটা কন্ডিশন লেখা আছে, ঠিক আছে, যেখানে লেখা আছে আচ্ছা যদি n এর ভ্যালু 0 হয় তাহলে রিটার্ন করো। ওকে ওকে, এরপরে হচ্ছে এখানে একটা, আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, আপনি দেখবেন যে এই যে প্রিন্ট ফাংশনটা, এই ফাংশন নিজেই আবার নিজেকে কল করতেছে, ঠিক আছে, এই ফাংশন নিজেই নিজেকে কল করতেছে। তাহলে রিকার্সিভ, আমাদের রিকার্সিভ ফাংশনের যে ডেফিনেশন আছে ওইখানে কিন্তু আমরা বলছি যে যেই ফাংশন নিজেই নিজেকে কল করতে পারবে তাকে আমরা বলবো যে রিকার্সিভ ফাংশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন নিজেই নিজেকে কল করতেছে, তাহলে এটা ডেফিনেটলি একটা রিকার্সিভ ফাংশন। ওকে, সো একটা কলিং স্টেট আছে। আচ্ছা, এরপরে আপনি যদি এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে একটা ভ্যালু প্রিন্ট করতেছি প্রিন্টএফ দিয়ে। কোন ভ্যালুটা? এই যে n যে ভ্যালুটা আছে সেটাকেই প্রিন্ট করতেছি। ওকে, সো এই একটা বিষয় গেল, এই যে আরেকটা বিষয় গেল। এন্ড এই ফাংশনে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এই কন্ডিশনটা। এখানে আমরা বলতেছি যে n এর ভ্যালু যখন 0 হবে তখন হচ্ছে রিটার্ন করে দাও, মানে টার্মিনেট করে দাও, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি অনেকটা বেস কেস, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি বেস কেস। সো আমাদের এই ফাংশনে বেস কেসও আছে এন্ড হচ্ছে আমাদের ফাংশন নিজেই নিজেকে কলও করতেছে, ঠিক আছে। এন্ড আমাদের প্রবলেমের সলিউশন অনুযায়ী আমরা কিছু একটা হয়তো প্রিন্ট করতেছি, আমাদের হয়তো অন্য কোড অফ সেগমেন্টও থাকতে পারতো, ঠিক আছে। সো এই প্রবলেমের জন্য আমাদের জাস্ট এইটুক সলিউশন। ওকে, এখন আমরা যখন রিকারশন ট্রিটা ট্রেস করব, ঠিক আছে, মানে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, দেন আমরা আলটিমেটলি বুঝে যাবো যে ওকে এই ফাংশন দিয়ে আমরা হচ্ছে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে পারবো ইউজিং রিকারশন। ওকে, আচ্ছা, সো আপনি চিন্তা করতে পারেন যে মেইন ফাংশন থেকে আমরা এই ফাংশনটাকে কল করছি। ওকে, এই ফাংশনটাকে কল করছি। এখন আমাদের এই যে n এর ভ্যালু আছে, n এর ভ্যালু হচ্ছে আমরা 5 দিয়ে কল করব, ঠিক আছে। আমরা 5 দিয়ে ফাংশনটাকে কল করলাম। তো আমরা দেখি যে কি হইতেছে, এন্ড সবার শেষে আমাদের যখন পুরো জিনিসটা ট্রেস করা শেষ হয়ে যাবে, আমরা দেখবো যে ইভেন্চুয়ালি এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা হচ্ছে রিকারশনের মাধ্যমে আমাদেরকে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমে এই ফাংশনটাকে 5 দিয়ে কল দিব। ওকে, সো আমরা হচ্ছে 5 দিয়ে কল করলাম। সো আমাদের এই n এর ভ্যালু 5 হিসেবে আসলো ফাংশনে, এন্ড সে এখন এসে দেখবে আচ্ছা n এর ভ্যালু কি 0, তো সে দেখলো যে না n এর ভ্যালু তো 0 না, তাহলে সে কি করবে, নিচে চলে আসবে। ওকে, সো সে এসে দেখলো যে একটা ফাংশন আছে, যেই মানে একটা ফাংশন কল আছে এবং এই ফাংশনটা কি মানে নিজেই নিজেকে কল করতেছে, ঠিক আছে। সো কোন একটা রিকার্সিভ ফাংশনে যখন সে দেখবে যে একটা রিকার্সিভ কল আছে, ঠিক আছে, সবার প্রথমে সেই রিকার্সিভ কলটা সে টোটালি ফিনিশ করবে। এবং একটা ফাংশনে একের অধিক রিকার্সিভ কল থাকতে পারে, সেটা আমরা ফিউচারে যখন আরো প্রবলেম সলভ করবো বা আরো এক্সাম্পল দেখবো তখন হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো। সো আমাদের এই ফাংশনে এখন জাস্ট একটাই রিকার্সিভ কল আছে, যেটা হচ্ছে এইটা। তো যখনই হচ্ছে কোন একটা ফাংশনে ওই রিকার্সিভ ফাংশনটাতে সে দেখবে যে ওকে একটা রিকার্সিভ কল আছে, তাহলে সে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই রিকার্সিভ কলটাকে টোটালি ফিনিশ করবে। এর নিচে যদি 1000 লাইনও কোড থাকে সে ওইটাকে এক্সিকিউট করবে না, সেটাকে হোল্ড করে রাখবে, একটা হোল্ড স্টেটে রাখবে, ঠিক আছে। ওকে, সো তাহলে এখন যেটা হবে এইখান থেকে হচ্ছে আরেকটা রিকার্সিভ কল যাবে, ঠিক আছে, এখান থেকে আরেকটা রিকার্সিভ কল যাবে। তাহলে যেটা হবে এখানে সেটা হচ্ছে আমরা 4 এ একটা কল দিব, তার কারণ এই মোমেন্টে n এর ভ্যালু 5 - 1 হচ্ছে 4, তাইলে 4 দিয়ে আমরা হচ্ছে প্রিন্ট ফাংশনটাকে আবার কল দিব, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে 5 এর যে কলটা আছে এখানে কিন্তু আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে প্রিন্টিং স্টেপ। বাট এই যে স্টেপটা আছে সেটা হচ্ছে এখন পারফর্ম হবে না, এটা হচ্ছে হোল্ডে থাকবে। তাহলে আমরা এখানে একটা ইন্ডিকেটর দিয়ে রাখতে পারি যে এই ফাংশনের আরেকটা স্টেপ বাকি আছে, বাট স্টিল সেটা কি হয় না, এক্সিকিউট হয় নাই। ওকে, আচ্ছা, এখন হচ্ছে n এর ভ্যালু 4 দিয়ে ফাংশনে ভ্যালু আসলো। সো এখন সে আবার দেখবে আচ্ছা n এর ভ্যালু কি 0, সে দেখলো যে না n এর ভ্যালু তো 0 না, তাহলে সে কি করবে, এই প্রিন্ট ফাংশনটাকে আবার কল করবে। কত দিয়ে? n - 1 দিয়ে। কারেন্ট n এর ভ্যালু কত? 4, তাইলে এখন কত দিয়ে কল দিবে? n - 1 মানে 3 দিয়ে কল দিবে, তাই 4 - 1 হচ্ছে 3 দিয়ে কল দিবে, ঠিক আছে। এন্ড সিমিলারলি প্রিন্ট 5 ফাংশনের মতো প্রিন্ট 4 ফাংশনেরও কিন্তু একটা এই যে প্রিন্টিং একটা স্টেটমেন্ট আছে,
ঠিক আছে, যেটা দিয়ে আমরা ভ্যালু প্রিন্ট করতেছি। বাট এইটা কি এখন পারফর্ম হবে? ডেফিনেটলি না। তার কারণ রিকার্সিভ কল যেহেতু ট্রিগার হয়ে গেছে, সবার প্রথমে এটা ফিনিশ হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে যেটা হবে, প্রিন্ট 3 তে একটা কল চলে যাবে, এবং এইটার যে আরেকটি স্টেপ আছে সেটা এখন পারফর্ম হবে না। সেটা কি কখন পারফর্ম হবে আমরা দেখব, বাট আমরা এখন ধরে নিচ্ছি যে ওকে এটা আমাদের হোল্ডিং স্টেটে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোল্ডিং স্টেটে আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এন এর ভ্যালু কত নিয়ে আসলো? 3 নিয়ে আসলো। তাহলে সিমিলারলি সে চেক করবে, আচ্ছা এখন কি এন এর ভ্যালু 0 হয়েছে? তো সে দেখলো যে না, এন এর ভ্যালু তো 0 হয় নাই। তাহলে সে কি করবে? নিচে চলে আসবে, আর নিচে এসে সিমিলারলি সে কি করবে? আরেকটা কল করবে। এখন কততে কল করবে? এই মোমেন্টে কিন্তু আমাদের এন এর ভ্যালু 3, তাই না? সো তাহলে সে কল করবে 3 - 1 মানে 2 তে। কল তো করবে, বাট এই যে প্রিন্ট 3 যে ফাংশনটা আছে, এই ফাংশনের কিন্তু আরেকটি স্টেপ আছে। সেটা কি? সেইটা হচ্ছে প্রিন্ট করো, একটা ভ্যালু প্রিন্ট করো। বাট এই যে প্রিন্টিং স্টেটমেন্টটা আছে সেইটা এখন এক্সিকিউট হবে না, সেইটা হোল্ডে থাকবে। ঠিক আছে, ওকে। সো এখন এন এর ভ্যালু 2 নিয়ে আসলো। সো 2 নিয়ে এসে সে আবার দেখবে যে আচ্ছা এন এর ভ্যালু কি 0 না, তাহলে সে আবার নিচে চলে আসবে এবং নিচে এসে আবার রিকার্সিভ কল পাইলো, সে আবার রিকার্সিভ কলটা দিবে। তাহলে সে এখন কততে কল দিবে? ডেফিনেটলি 1 এ। তার কারণ এখন এন এর ভ্যালু কিন্তু 2, তাইলে সে কততে কল দিবে? 2 - 1 মানে 1 এ কল দিবে, রাইট? বাট এই প্রিন্ট 2 যে ফাংশনটা আছে এইটারও কিন্তু একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে, তাই না? এইটারও, কারণ এখানে যখন এন এর ভ্যালু 2 ছিল তখনই তো 2 - 1 এ কল হয়েছে, এন এর ভ্যালু 1 নিয়ে কল হয়েছে, রাইট? তাহলে ওই 2 যখন ছিল এন এর ভ্যালু, তখন তো এরও এই যে প্রিন্ট স্টেটমেন্টটা ছিল, তাই না? বাট সেটা কিন্তু এখন এক্সিকিউট হবে না, ওকে। সো তাহলে আমরা এখানে একটা ইন্ডিকেটর দিয়ে রাখতে পারি সিমিলারলি, যে এই ফাংশনের আরেকটা স্টেপ আছে যেটা হচ্ছে এখন হোল্ডে আছে, পরে পারফর্ম হবে। আমরা দেখবো কখন পারফর্ম হবে, ওকে। সো তাহলে এই যে 1 এ কল গেল, ঠিক আছে, এন এর ভ্যালু 1 দিয়ে এখানে কল হইলো, এন্ড এইখানে আবার সিমিলারলি দেখবে আচ্ছা এন এর ভ্যালু কি 0 না, এন এর ভ্যালু তো 0 না, এন এর ভ্যালু কত? 1। তাহলে সে নিচে চলে আসবে, সে নিচে এসে আবার দেখলো একটা রিকার্সিভ কল, তাহলে সে আবার কল করবে এই ফাংশনটাকে। ঠিক আছে, তাহলে এখন কত দিয়ে কল করবে? এখন কারেন্টলি এন এর ভ্যালু হচ্ছে 1, তাইলে 1 - 1 0 তে কল করবে, রাইট? তাইলে প্রিন্ট 0, এন এর ভ্যালু 0 দিয়ে একটা কল হবে। বাট এই প্রিন্ট 1 যে ফাংশনটা আছে সেইটারও কিন্তু একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে, তাই না? যেটা এক্সিকিউট হয় নাই, যেটা হোল্ডে আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা ইন্ডিকেটর দিয়ে রাখি, ঠিক আছে, ওকে। সো এখন এন এর ভ্যালু কত দিয়ে কল হইলো? 0 দিয়ে কল হইলো, ঠিক আছে, এন এর ভ্যালু 0 দিয়ে কল হইলো। এখন যখন সে এই কন্ডিশনটা চেক করবে, আচ্ছা এন এর ভ্যালু কি 0, এন্ড সে এখন দেখবে যে হ্যাঁ এন এর ভ্যালু তো 0, তাহলে সে এই ইফ কন্ডিশনটা ট্রিগার হবে। কন্ডিশনটা যখনই ট্রিগার হবে তখনই এই রিটার্ন স্টেটমেন্টটাও ট্রিগার হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই ফাংশনটা বেস কেস, ওকে। সো যখনই বেস কেস ট্রিগার হবে, যখনই রিটার্ন মানে আমাদের বেস কেসটা ট্রিগার হবে, তখনই কি হবে? ফাংশনটা টার্মিনেট হয়ে যাবে। তো যখনই সেই রিটার্নটাকে ট্রিগার করে দিবে, যেইটা হবে সেটা হচ্ছে নিচে আর এই ফাংশন মানে এইখান থেকে নিচে আর কোনো জায়গায় কিন্তু আসবে না, এইখান থেকে কি হবে? ব্যাক করবে। সো কোথায় ব্যাক করবে? পুরোপুরি কি ফাংশনটা টার্মিনেট হয়ে যাবে? ডেফিনেটলি না। সো যেইটা হবে, আমরা যখন 0 দিয়ে এন এর ভ্যালু 0 দিয়ে ফাংশনটাকে কল করব, তখন হচ্ছে আমাদের বেস কেসটা ট্রিগার হবে, এন্ড এই রিটার্ন স্টেটমেন্টটা ট্রিগার হওয়ার সাথে সাথে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এই কলটা যেইখান থেকে আসছে সেইখানে চলে যাবে। এন্ড এই জিনিসটার একটা সুন্দর নাম আছে যেটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং, মানে ব্যাক ট্র্যাক করে পিছনে যাওয়া আর কি, মানে প্রিভিয়াস কলে যাওয়া, বা আপনি বলতে পারেন যে প্রিভিয়াস কলে ব্যাক করবে, ঠিক আছে, প্রিভিয়াস কলে ব্যাক করবে, ওকে। সো তাহলে যখনই এইখানের বেস কেসটা ট্রিগার হবে তখন কি হবে? প্রিভিয়াস কলে ব্যাক করবে। তাহলে তার এই যে 0, এই 0 ভ্যালুটা কোত্থেকে আসছে? যখন এন এর ভ্যালু 1 ছিল তখনই তো 1 - 1 দিয়ে এই 0 ভ্যালুটা আসছে, তাই না? তখনই তো 1 - 1 হয়ে এই এন এর ভ্যালু 0 হিসেবে আসছে, তাইলে এই 1 এর কলে সে ব্যাক করবে, ঠিক আছে, 1 এর কলে সে ব্যাক করবে, ওকে। তাহলে এই 1 এর কলে ব্যাক করলো,
এন্ড এখন ব্যাক করার পরে আসলে সে কোথায় আসছে, সে কিন্তু এই জায়গাটাতে আসছে, তাই না? এক্সিকিউশন মানে আমার এই জায়গাটা থেকেই তো কল হয়েছে, রাইট? তাইলে সে এই জায়গাতে আবার ব্যাক করলো, মানে আমার এক্সিকিউশনটা এখন এইখানে আসলো। এন্ড এইখানে এসে সে যেটা করবে সেটা হচ্ছে সে দেখবে যে এটা তো ট্রিগার হয়ে গেছে, কারণ এটা এখন ব্যাক হয়ে এই কলে আসছে। দ্যাট মিন এই কলটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছিল, এখন আবার যখন বেস কেসটা ট্রিগার হয়েছে তখন ওইখান থেকে টার্মিনেট হয়ে এই কলে ব্যাক করছে, তাইলে এই কলটা আবার এক্সিকিউট হবে না, রাইট? এই কল এখন ব্যাক আসছে। তো যখনই ব্যাক আসবে ওই মোমেন্টে সে দেখবে যে তার ওই কলের নিচে অন্য কোনো কিছু আছে কিনা এক্সিকিউট হওয়ার বাকি। তাহলে সে দেখলো যে ওকে এখানে আমার একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাহলে এখন সে কি করবে, এই জিনিসটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, কারেন্ট মোমেন্টে এন এর ভ্যালু যত তত সে প্রিন্ট করবে, মানে ব্যাক হয়ে যখন সে আবার কলে আসবে, মানে ওই স্টেটে আসবে, তখন সে ওই কলের নিচে 1/1 মানে লাইনগুলাকে এক্সিকিউট করা শুরু করবে। ঠিক আছে, 1/1 লাইনগুলাকে এক্সিকিউট করা শুরু করবে। এখন যেহেতু ব্যাক ট্র্যাক হয়ে এই ফেজে আসছে, তো সে এখন দেখবে যে তার এই কলের নিচে কোনো কিছু বাকি আছে কিনা। তো সে দেখলো যে একটা প্রিন্টিং স্টেটমেন্ট বাকি আছে, তাহলে সে কি করবে, এই ভ্যালুটাকে প্রিন্ট করবে। তাহলে এই ভ্যালুটা কত, 1, কারণ ওই মোমেন্টে কিন্তু আমার এন এর ভ্যালু 1, রাইট? ওই মোমেন্টে আমার এন এর ভ্যালু 1। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কোন ভ্যালুটা প্রিন্ট হইলো, 1। ওকে, সো আমরা এখানে জিনিসটা লিখতেছি, সবার প্রথমে আমার ভ্যালু প্রিন্ট হইলো 1। ওকে, আচ্ছা, সো এখন সে আবার নিচে যাওয়ার ট্রাই করবে, বাট এখন কি নিচে আর কিছু বাকি আছে? বাকি কিন্তু নাই, তাই না? মানে এই ফাংশন আর এই ফাংশনটির, এই প্রিন্ট 1 ফাংশনটির যা স্টেপ ছিল সব পারফেক্টলি ডান। কলিং স্টেপ এবং প্রিন্টিং স্টেপ দুইটা স্টেপই ডান। তাহলে সে যেটা করবে, 1 ফাংশনটা যেখান থেকে কল হয়েছে সেইখানে ব্যাক করবে। তাহলে সে কোথায় ব্যাক করবে, 2 তে। তার কারণ এন এর ভ্যালু যখন 2 ছিল তখনই তো 2 - 1 মানে এন এর ভ্যালু 1 হয়ে ফাংশনে কল আসছে, তাই না? তাইলে এই 1 এর কলটা কোত্থেকে আসছে, 2 থেকে আসছে, রাইট? তাইলে সে এখন এই 2 ফাংশনটাতে ব্যাক করবে। ওকে, সো ব্যাক করে সে সিমিলারলি দেখবে যে আচ্ছা আমার এই কলের নিচে, এই কলটা, তার কলটা যেখান থেকে এক্সিকিউট হয়েছে ওই কলটার নিচে কোনো কিছু আছে কিনা। তো সে দেখলো যে সিমিলারলি তার একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, এখন সেটা কি করবে, প্রিন্ট করবে, রাইট? সো এন এর ভ্যালু ওই মোমেন্টে যত, সে ততই প্রিন্ট করবে। তাইলে এন এর ভ্যালু ওই মোমেন্টে কত, এন এর ভ্যালু ওই মোমেন্টে হচ্ছে 2, তাহলে সে হচ্ছে 2 প্রিন্ট করবে, রাইট? কারণ আমার এই প্রিন্ট 2 ফাংশন, মানে এই ফাংশনটাতে কিন্তু এন এর ভ্যালু 2ই ছিল, তাই না? মানে আপনি যদি জাস্ট এইখান থেকে চিন্তা করেন যে এখান থেকে ব্যাক ট্র্যাক হয়ে আসলো, 1 থেকে ব্যাক ট্র্যাক হয়ে বা প্রিভিয়াস কলে সে ব্যাক করলো, তাইলে 1 কলটা কখন হয়েছিল, ডেফিনেটলি আমার এন এর ভ্যালু যখন 2 ছিল, 2 - 1 হয়েই তো 1 ফাংশনে এন এর ভ্যালু 1 হিসেবে ফাংশনটা কল হয়েছে, রাইট? তাহলে ডেফিনেটলি ওই 2 মানে এন এর ভ্যালু এখানে, তাইলে তো ডেফিনেটলি 2 থাকবে, তাই না? সো এই কলে যেহেতু ব্যাক করছে, তাইলে এর নিচে যেইটুক পোর্শন বাকি আছে প্রিন্টিং স্টেটমেন্ট, ওইখানে তো 2ই প্রিন্ট হবে, রাইট? কারণ এন এর ভ্যালু তখন তো 2। ঠিক আছে, ওকে। সো এখন সে দেখবে যে সিমিলারলি আচ্ছা এইটার নিচে আর কোনো কিছু বাকি আছে কিনা। তো সে দেখলো যে আর কিছু এক্সিকিউট করার নাই, তাহলে সে কি করবে, এই কলটা যেখান থেকে আসছে ওইখানে ব্যাক করবে। সো এই কলটা কোত্থেকে আসছে, এই কলটা কিন্তু এখান থেকে আসছে, তাই না? প্রিভিয়াস কলে সে ব্যাক করলো, তার কারণ এন এর ভ্যালু যখন 3 ছিল তখনই তো 3 - 1 হয়ে 2 হয়েছে, এবং 2 দিয়ে এন এর ভ্যালু 2 দিয়ে প্রিন্ট ফাংশনটা কল হয়েছে, রাইট? তাইলে সে এখন এই কলটাতে ব্যাক করবে। ওকে, সো এখন এন এর ভ্যালু কত, 3, তাইলে সে এখানে ব্যাক করলো এবং সে দেখবে যে আচ্ছা আমার এই ফাংশন কলের নিচে আর কোনো কিছু বাকি আছে কিনা এক্সিকিউট করা। তো সে দেখলো যে একটা প্রিন্ট ফাংশন আছে, তাহলে সে যেটা করবে, প্রিন্ট ফাংশনে যা আছে সেটাকে এক্সিকিউট করবে। তো এখানে জাস্ট এন কে প্রিন্ট করো। সো ওই মোমেন্টে এন এর ভ্যালু কত, ওই মোমেন্টে এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে সে এখানে হচ্ছে 3 কে প্রিন্ট করবে। আচ্ছা, সো আগের বারে এখানে 2 ছিল, তো আমরা এখানে এটাকেও লিখে ফেলি আর কি। এখন হচ্ছে 3টাকে প্রিন্ট করলো। ওকে ওকে, আচ্ছা, সো এই কলে এখন সে প্রিন্টও করে ফেললো, এখন সে আবার নিচে যাওয়ার ট্রাই করবে, বাট নিচে তো আর কোনো কিছুই নেই। তাহলে সে কি করবে, সে হচ্ছে প্রিভিয়াস কলে ব্যাক করবে, ব্যাক ট্র্যাক হয়ে প্রিভিয়াস কলে যাবে। ওকে, প্রিভিয়াস কলে ব্যাক করলো। ওকে, সো এখন প্রিভিয়াস কলে আসলো, এই কলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কিন্তু 4,
রাইট? কারণ যেহেতু 3 থেকে আসছে তাইলে ডেফিনেটলি এই 3 এর কলটা কিভাবে হয়েছে, যখন n এর ভ্যালু 4 ছিল তখন 4 - 1 হয়ে 3 হয়েছে এবং 3 দিয়ে কলটা হয়েছে। তাইলে যেহেতু এখান থেকে এখানে ব্যাকট্র্যাক করছে, ডেফিনেটলি এই ফেজের n এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তাহলে কলটা এখানে আসলো। এখন এখানে আসার পর সে দেখবে যে আচ্ছা আমার এখান থেকে নিচে কোনো কিছু আর এক্সিকিউট করার বাকি আছে কিনা। তো সে দেখলো যে আচ্ছা এখানে একটা প্রিন্ট ফাংশন বাকি আছে, তাহলে সে কি করবে, এই প্রিন্ট ফাংশনে যা লেখা আছে সেটাকে এক্সিকিউট করবে। সো কারেন্টলি এখানে সে দেখলো যে ওকে n প্রিন্ট করতে হবে, তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে সে হচ্ছে এই 4 কে প্রিন্ট করলো। ওকে, আচ্ছা, এবং সে আবার দেখবে যে আচ্ছা ঠিক আছে এর নিচে কোনো কিছু বাকি আছে, নিচে কোনো কিছু কিন্তু বাকি নাই, তাহলে সে কি করবে, যেখান থেকে কল হয়েছিল সেইখানে ব্যাক করবে। তাহলে সে এই কলটা কোত্থেকে হয়েছিল, এখান থেকে কিন্তু হয়েছিল, তাই না? এখান থেকে সে এই কলে ব্যাক করবে, রাইট? ওকে, সো ব্যাক করলো, তার কারণ n এর ভ্যালু যখন 5 ছিল তখনই তো 5 - 1 হয়ে 4 হয়েছে এবং 4 এর কলটা হয়েছে, রাইট? তাহলে সে ডেফিনেটলি এই ফেজেই ব্যাক করবে। ওকে, ওকে, ব্যাক করলো। ব্যাক করার পরে সে মেইনলি হচ্ছে এই জায়গাতে আসছে, রাইট? তো সে এখন দেখবো যে আচ্ছা এখান থেকে নিচে আর কোনো কিছু বাকি আছে কিনা। তো সে দেখলো যে আচ্ছা এখানে একটা প্রিন্ট ফাংশন বাকি আছে, তাহলে সে কি করবে, সে মেইনলি হচ্ছে এই প্রিন্ট ফাংশনটাকে এক্সিকিউট করবে। সো এই প্রিন্ট ফাংশনে এখন কারেন্টলি n এর ভ্যালু কত, n এর ভ্যালু কিন্তু 5, তাহলে এখন কত প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। ঠিক আছে, এখন হচ্ছে 5 প্রিন্ট হবে। ওকে, সো 5 যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে সে আবার দেখবে যে আচ্ছা আমার এইখান থেকে আর কোনো কিছু বাকি আছে কিনা, নিচে কোনো লাইন কি এক্সিকিউট হওয়ার বাকি আছে, বাকি কিন্তু নাই। তাহলে সে কি করবে, সে এখনো কিন্তু স্টপ হয় নাই, সে এখন যেটা করবে সেটা হচ্ছে মেইন ফাংশনে ব্যাক করবে। মেইন ফাংশন মিনস সে যেখান থেকে কল হয়েছে আর কি। ঠিক আছে, সো আমরা ইজিউম করে নিচ্ছি যে মেইন ফাংশন থেকে আমরা কল দিছি, তো তাহলে মেইন ফাংশনে হচ্ছে এখন সে ব্যাক করবে, মানে যেই জায়গা থেকে আমরা ধরেন মেইন ফাংশন থেকে তো এই জিনিসটাকে এইভাবে কল দিতাম, রাইট? ওকে, সো সে এইখানে হচ্ছে ব্যাক করবে। ঠিক আছে, সো ব্যাক করার পর তার আমরা ধরে নিলাম যে ওইখানে আর কিছু নেই, দ্যাট মিনস ওইখানে সে স্টপ হয়ে যাবে, মানে আর কোনো কিছু এক্সিকিউট করার বাকি নেই। এন্ড এখন যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আমাদের 1 থেকে n পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, রাইট? আমাদের n এর ভ্যালু ছিল 5, এখন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো ওভারঅল আমাদের এই প্রবলেমটা সলভ করার পিছনে মেইন আইডিয়াটা কি ছিল, আমরা জাস্ট এক কম ভ্যালুতে কল করছি, তার কারণ মানে আমরা একটা ফাংশন লিখছি যেখানে ওই ফাংশনটাকে আমরা প্রতিবার n এর ভ্যালু কারেন্টলি যত তার চেয়ে এক কম ভ্যালু দিয়ে কল করতেছি, এবং কলের নিচে আমরা হচ্ছে ওই এনটাকে প্রিন্ট দিচ্ছি। ঠিক আছে, সো কেন এটা 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, তার কারণ আমরা বুঝছি যে আমরা যখনই একটা রিকার্সিভ ফাংশনকে কল দিব এবং ওই ফাংশনে যখনই একটা রিকার্সিভ কল থাকবে, ওই কলটা সবার আগে ট্রিগার হবে এন্ড ওইটা এক্সিকিউট হইতেই থাকবে আনটিল ওইটা টোটালি কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা হয় যে একদম এই কলটা 5 থেকে শুরু হইতে হইতে একদম 0-তে লাস্ট কলটা যায়। ঠিক আছে, 0-তে লাস্ট কলটা যায় এবং ওইখানে হচ্ছে আমাদের বেস কেসটা ট্রিগার হয়ে এরপর হচ্ছে প্রিভিয়াস কলগুলোতে আবার ব্যাক ট্র্যাক করতে থাকে। এটা হচ্ছে রিকারশনের একটা বিহেভিয়ার। ঠিক আছে, এবং ব্যাক ট্র্যাকিং মোমেন্টে, ঠিক আছে, বা প্রিভিয়াস কলগুলোতে যখন সে ব্যাক করে তখনই কিন্তু সে মেইনলি এই যে নিচের প্রিন্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করা শুরু করে। সো সে যেহেতু একদম কল দিতে নিচে চলে যায় এবং ব্যাক করার সময় প্রিন্ট করে, তাইলে ব্যাক করার সময় সে প্রথমে ডেফিনেটলি ভ্যালু পাবে 1, তারপরে ভ্যালু পাবে 2, তারপরে ভ্যালু পাবে 3, তারপরে ভ্যালু পাবে 4, তারপরে ভ্যালু পাবে 5, তাই না? কারণ আমি 5 থেকেই তো নিচে কল দিয়ে আসছি, রাইট? সো এই কারণে ব্যাক ট্র্যাকিং মোমেন্টে সে হচ্ছে ভ্যালুগুলাকে ঠিকভাবে প্রিন্ট করে দিবে। ওকে, সো ওভারঅল আমরা যেটা বুঝলাম যে এই যে 1 থেকে n পর্যন্ত যে প্রিন্ট করার যে প্রবলেমটা আছে সেটা আমরা রিকারশন দিয়ে কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এবং এর পাশাপাশি আমরা মেইনলি আমাদের আরেকটা যেই ইম্পর্টেন্ট যেই সেগমেন্ট আছে সেটা হচ্ছে এই যে রিকারশন ট্রিটা আছে, এই যে কলগুলো আছে, এই কলগুলো কিভাবে হইছে এবং ব্যাক ট্র্যাকিং মোমেন্টে সে কি কাজ করছে, মানে প্রিভিয়াস কলে যখন ব্যাক করে সেটাকে ব্যাক ট্র্যাকিং বলে আর কি। ঠিক আছে, একটা ফ্যান্সি টার্ম।
সো আপনি হয়তো এটাকে ব্যাক ট্র্যাকও বলতে পারেন, বা আপনি প্রিভিয়াস কলে ব্যাক করতেছে এটা দিয়েও ডিফাইন করতে পারেন। ঠিক আছে, সো ব্যাক ট্র্যাকিং মোমেন্টে সে আবার দেখতেছে যে আচ্ছা নিচে কোনো কিছু বাকি আছে কিনা। এই যে ওভারঅল সিনারিওটা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই রিকার্শন মানে রিকার্শনে মেইনলি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে রিকার্সিভ কলগুলো কিভাবে হচ্ছে এবং ব্যাক ট্র্যাকিং মোমেন্টে কিভাবে বাকি জিনিসগুলো পারফর্ম হইতেছে। ঠিক আছে, সো ওভারঅল হচ্ছে এই প্রবলেমটার রিকার্শনের যে ট্রিটা আছে সেটা হচ্ছে এইটা, এই যে পুরো ট্রিটা। ওকে, সো আমরা ফার্স্ট টু লাস্ট দেখলাম যে রিকার্শন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে এবং ব্যাক ট্র্যাকিং মোমেন্টে কিভাবে ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। আর এটাকে ট্রি কেন, রিকার্শন ট্রি কেন বলা হয়? সো ট্রি এর কনসেপ্টটা একটা ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট। সো যদি এই ভিডিওটা দেখা পর্যন্ত আপনার যদি ট্রি রিলেটেড কোনো নলেজ না থাকে, সো ইনিশিয়ালি তো আপনি হয়তো একটু গুগল করতে পারেন। ঠিক আছে, আর আমি যদি সিম্পলি জাস্ট একটু বলি যে অনেকটা ট্রি এর স্ট্রাকচার থাকে, যেমন আমাদের ট্রি থাকে। সো নর্মালি আমাদের যেসব আমরা ধরেন পরিবেশে যেসব ট্রি গুলা দেখি ওগুলা ধরেন এইভাবে থাকে, তাই না? মানে নিচ থেকে বড় হয়, দেন এর ডালপালা থাকে। ঠিক আছে, এরকম ডালপালা থাকে। ওকে, এরকম অনেক ডালপালা থাকে। বাট আমরা ডেটা স্ট্রাকচারে মেইনলি যেসব ট্রি গুলাকে দেখবো, ঠিক আছে, সো ওই ট্রি গুলো অনেকটা হচ্ছে মানে তার রুটটা থাকে উপরে আর কি। মানে আপনি জাস্ট অনেক ধরনের সিনারিও আছে, আমি জাস্ট একটু সিম্পলি এই জিনিসটাকে অ্যালাইন করে দিচ্ছি যে তো তার রুটটা সবার উপরে থাকে, অ্যান্ড এর নিচে হচ্ছে তার ধরেন এইটা হচ্ছে মানে ট্রি এর হচ্ছে একদম আমরা যেটাকে বলি ধরেন একদম নিচের পয়েন্ট আর কি। নর্মালি আমাদের যে ট্রি এর সবচেয়ে ট্রি কিভাবে হয়, ধরেন মাটিতে এরকম মোটামুটি ট্রি এর মেইন সেগমেন্টটা থাকে, দেন এর উপরে হচ্ছে ডালপালা থাকে। আর আমরা ডেটা স্ট্রাকচারে মেইনলি হচ্ছে ট্রিটাকে উল্টা চিন্তা করব। ঠিক আছে, সো এর যেই ডালপালাগুলা থাকবে, এর ডালপালাগুলা থাকবে উল্টা ভাবে আর কি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে অনেকগুলা তার ডালপালা বা শেকড় থাকতে পারে। ঠিক আছে, এইভাবে করে। ওকে, সো এইভাবে করে অনেকটা মানে উপর থেকে জিনিসটা এর ভিউটা হচ্ছে ওই রকম আর কি। ঠিক আছে, সো এইখানেও আপনি যদি খেয়াল করেন যে এইখানে হচ্ছে আমাদের মানে আমি জাস্ট সিম্পলি জাস্ট একটা লাইনে এই জিনিসটাকে একটু অ্যালাইন করছি, যাতে করে জাস্ট আপনি বারবার আমি যে ট্রি মেনশন করতেছি রিকার্শন ট্রি, ওইটা নিয়ে যাতে আপনি কনফিউজ না হয়ে যান আর কি। ঠিক আছে, সো আপনি ওই যে জাস্ট একটা নর্মাল ট্রি এর মতো চিন্তা করতে পারেন যে এইটা হচ্ছে মেইনলি ট্রি এর প্রথম ধরেন শেকড়টা বা প্রথম ডালপালাটা, দেন এখান থেকে আরেকটা ডালপালা বের হয়েছে, এখান থেকে আরেকটা, এইভাবে করে আর কি অনেকটা আর কি। ঠিক আছে, জাস্ট আমি রিয়েল লাইফের সাথে একটু মিল রেখে আপনাকে জাস্ট এটার একটু এক্সাম্পল দেওয়ার ট্রাই করছি যে আসলে ট্রিটা কি রকম আর কি। ঠিক আছে, সো অনেকটা আমাদের যেই একটা শেকড় থেকে আরেকটা শেকড় হচ্ছে, আরেকটা শেকড় থেকে আরেকটা শেকড়, এই যে এরকম। ঠিক আছে, আরেকটা ডালপালা থেকে আরেকটা ডালপালা, এরকম আর কি। ওকে, সো এই কারণে আমরা বারবার এটাকে বলতেছি যে রিকার্শন ট্রি, রিকার্শনের একটা ট্রি জেনারেট হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি ট্রি ডেটা স্ট্রাকচারের মানে অনেক বিশাল একটা কনসেপ্ট আছে, সেটা একটা ভিন্ন বিষয়। ঠিক আছে, সো ওইখানের সাথে আমরা মানে ট্রি এর বিষয়টা আমরা মেইনলি ওইখানে আমরা শিখতে পারি আর কি, মানে ট্রি ডেটা স্ট্রাকচার। সো ওকে, সো এইখানেও সিমিলার একটা ট্রি এর মতো ফর্ম হচ্ছে, তো এই কারণে আমরা বারবার বলতেছি এটা হচ্ছে একটা রিকার্শন ট্রি আর কি, রিকার্শনের একটা ট্রি হচ্ছে। ঠিক আছে, সো এই তো গেল ওভারঅল আমাদের আলোচনাটা, যেখানে আমরা মেইনলি বুঝলাম যে রিকার্শন বলতে কি বোঝে, এবং রিকার্শনের একটা ইনিশিয়াল এক্সাম্পল আমরা দেখলাম যে আমরা কিভাবে রিকার্শনের মাধ্যমে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তৃতীয়ত আমরা যে বিষয়টা বুঝলাম যে রিকার্শন ট্রিটা কি রকম হয়। ঠিক আছে, ট্রি মানে গাছ, এন্ড গাছের অনেক ডালপালা থাকে। তো এইখানে মেইনলি আমাদের গাছটা হচ্ছে উল্টা, সো ডালপালাগুলা ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে বিল্ড হইতেছে, একটা ডালপালা থেকে অন্য আরেকটা ডালপালা ক্রিয়েট হইতেছে এরকম। ঠিক আছে, তো আমরা ওভারঅল বুঝলাম যে রিকার্শন ট্রিটা কিভাবে জেনারেট হচ্ছে, এবং আমরা বুঝলাম যে যখন রিকার্সিভ একটা কল হয় তখন সবার প্রথম ওই কলটা ফিনিশ হয়, তখন এরপরে এর নিচে যা থাকে তা এক্সিকিউট হয়। ওকে, এন্ড এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় বুঝলাম যে ব্যাক ট্র্যাকিং মোমেন্টে বা প্রিভিয়াস কলে যখন ব্যাক হয়, সে দেখে যে ওই কলের নিচে কোনো কিছু বাকি আছে কিনা, এন্ড এইভাবে হচ্ছে সে পুরা কাজটাকে প্রসিড করে। ওকে, সো ওভারঅল এইটুক ছিল আমাদের এই ভিডিও থেকে লার্নিং, এন্ড পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা আরো বেশ ইন্টারেস্টিং এবং হচ্ছে ফেমাস
কিছু প্রবলেমের মাধ্যমে এই যে রিকারশনে যে কনসেপ্টটা আছে, রিকারশন ট্রিটা বিল্ড হওয়ার যে কনসেপ্ট, ব্যাকট্র্যাকিং এর যে বেসিক যে কনসেপ্টটা আছে, ঠিক আছে, এই ওভারঅল সিনারিও গুলা আরো ভালোভাবে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন ফেমাস প্রবলেমের মাধ্যমে আমরা হচ্ছে শিখবো। তো পরবর্তী ভিডিওতে নিউ কোনো প্রবলেম দিয়ে আমরা হচ্ছে রিকারশনটাকে ফার্দার এক্সপ্লোর করব। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।